নমস্কার। মর্গ্যান স্ট্যানলির রিপোর্ট অনুযায়ী আর্থিক সমৃদ্ধিতে এশিয়ার সেরা হতে চলেছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মর্গ্যান স্ট্যানলি একটি সংস্থা, যাদের এমন একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, সেটা হলো এশিয়ার মধ্যে আর্থিক সমৃদ্ধিতে ভারত সেরা হতে চলেছে। হ্যাঁ, এবং তারা এতদূর পর্যন্ত বলেছে যে আগামী বর্ষের মধ্যেই ভারতের এই বৃদ্ধি 7% পর্যন্ত হতে পারে। ভারতের এই বৃদ্ধি 7% পর্যন্ত হতে পারে। মর্গ্যান স্ট্যানলি একটি সংস্থা যারা এই রিপোর্ট করেছে যে এশিয়ার মধ্যে আর্থিক সমৃদ্ধিতে ভারত সেরা হতে চলেছে। আচ্ছা, কেন এই কথা বলেছে মর্গ্যান স্ট্যানলি? এর মূলত কয়েকটা কারণ হলো, আমার যেটা মনে হয় মূলত কয়েকটা কারণ হলো, আমরা দেখছি এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ এশিয়ার দক্ষিণ অংশে কিছুদিন ধরেই ভারতের প্রতিবেশী কয়েকটা দেশ অর্থনৈতিক সমস্যায় ভুগছে। আমরা জানি শ্রীলঙ্কার এই মুহূর্তের যে অবস্থা, মানে অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কা অনেকটাই দেউলিয়া। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং শ্রীলঙ্কায় সাধারণত মূল্যবৃদ্ধি এতটাই যে সেখানকার মানুষের নাজেহাল অবস্থা। পাকিস্তানও তাই। পাকিস্তানের মূল্যবৃদ্ধি প্রচণ্ড বেড়ে গেছে এবং পাকিস্তানও কিন্তু একের পর এক জাতীয় সম্পত্তি বিক্রি করছে। আমি আমার আগের ভিডিওতেই বলেছি, চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন। পাকিস্তান তাদের জাতীয় সম্পত্তি একটার পর একটা বিক্রি করছে, অর্থাৎ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। রিসেন্টলি বাংলাদেশে আমরা দেখলাম এক ধাক্কায় 40 থেকে 50 ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছে। ভাবুন, বাংলাদেশে রিসেন্টলি আজ 15 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক ধাক্কায় 40 থেকে 50 টাকা ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওখানেও কিন্তু নাভিশ্বাস উঠে যাওয়ার কথা। আমরা জানি সারা পৃথিবী জুড়েই একটা আর্থিক মন্দা চলছে। 2020 যে সময় কোভিড এলো, সেখান থেকেই সারা পৃথিবী জুড়ে একটা আর্থিক মন্দা চলছে। তার গ্রাস স্বাভাবিকভাবেই ভারতেও এসে পড়েছে। সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় অর্থনীতিকে স্টেবল করার অনেক রকম নানা রকম পরামর্শ দিয়েছিলেন। আজকেও রিসেন্টলি গত 2 মাস ধরে সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পেলাম যে মুদ্রাস্ফীতি অর্থাৎ মূল্যবৃদ্ধি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাওয়ার কথা। কিন্তু ভারত সেই জায়গায় একটা স্টেবল পজিশনে আছে। কিভাবে এই স্টেবল পজিশনে আছে? জুলাইয়ের টানা 4 সপ্তাহ ধরে, রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসের টানা 4 সপ্তাহ ধরে ভারত কিন্তু এই মূল্য বৃদ্ধিটা রুখে দিতে পেরেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, জুলাইয়ের টানা 4 সপ্তাহ ধরে ভারত এই মূল্য বৃদ্ধিটা রুখে দিতে পেরেছে, যার ফলেই অনেকেই বলছে ভারতের আশঙ্কার যে কালো মেঘ ছিল তা অলরেডি ভারত কাটিয়ে উঠেছে। দেখুন, আমি একটু আগে বললাম শ্রীলঙ্কার পরিস্থিতি খুব খারাপ। বাংলাদেশ অলরেডি ডিজেল এবং পেট্রোলের 40 থেকে 50 টাকা লিটার প্রতি মূল্য বৃদ্ধি করেছে। পাকিস্তান তার জাতীয় সম্পত্তিগুলো বিক্রি করতে চলেছে, কিন্তু ভারতে এই মুহূর্তে আমরা তেমন কিছু পরিস্থিতি দেখছি না। সুতরাং বলতে পারি ভারত এই মুহূর্তে আশঙ্কার যে কালো মেঘটা ছিল তা কাটিয়ে উঠতে আমরা পেরেছি। এর পিছনে কিন্তু সর্বাগ্রে যার ভূমিকা সে হলো আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা দেখলাম কোভিড পরবর্তী সময় থেকে প্রয়োজন মতো কখনো রেপো রেট কমিয়েছে, কখনো রেপো রেট বেরিয়েছে। লাস্ট জুলাই মাসে আমরা দেখলাম ক্রমশ রেপো রেটটাকে বাড়িয়ে ভারতের মুদ্রাস্ফীতি, ভারতের যে চরম মূল্যবৃদ্ধি হয়ে যাওয়ার যে কথাটা ছিল, সেই মূল্যবৃদ্ধিটা অনেকটা ধরে রাখতে সক্ষম হয়েছে। তো আমাদের এখন আজকের যে বিষয়, সেটা প্রশ্ন হলো এই রেপো রেট কী? আমরা মাঝে মাঝেই খবরে দেখি যে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে, আবার কখনো দেখি রেপো রেট বাড়িয়েছে। তো আজকের বিষয় হলো রেপো রেট কী। আমাদের আজকে মূলত একটাই বিষয়, এই রেপো রেট নিয়ে আলোচনা করব। এই একই সঙ্গে আরও রেফারেন্স কয়েকটা প্রশ্ন এসেই যায়। এক, রেপো রেট কম বেশি বা কেন করে? রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কী, মানে ব্যাঙ্ক কিভাবে চলে? আর একটা, এই মুদ্রাস্ফীতি কিভাবে কন্ট্রোলে রাখা যায়। এই তিনটেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটেই মূলত একই রিলেটেড বিষয়, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের ভারতবর্ষের যে ব্যাঙ্ক, অনেকগুলো ব্যাঙ্ক তো আছে। আমরা যেমন অনেকে আমরা এসবিআই চিনি, পিএনবি চিনি, ব্যাঙ্ক অফ বরোদা চিনি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চিনি, এরকম ইউকো, এলাহাবাদ, অনেক ব্যাঙ্ক আছে। এই সব ব্যাঙ্কের এই সব ব্যাঙ্ক আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এই সব ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করে কে? আরবিআই। ভালো করে ভাবুন, তার মানে এই সব ব্যাঙ্কগুলোর বাবা হলো আরবিআই, অর্থাৎ আরবিআই এদেরকে যেভাবে চালনা করে সেভাবেই চলে। এই ব্যাঙ্ক চালনার পদ্ধতি হলো আরবিআই মনিটারি পলিসি, অর্থাৎ একটা পলিসি, সেই পলিসিতে ব্যাঙ্ক চলে। সেই পলিসিটা কি? এবং সেই পলিসি আলোচনা করতে গিয়ে আমরা রেপো রেট এবং রিভার্স রেপো রেট এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা,
প্রথমে আসি রেপো রেট কী জিনিস। আমরা অনেক সময় খবরে শুনে থাকি রেপো রেট বাড়াচ্ছে কমাচ্ছে। রেপো রেট কী জিনিস? রেপো রেট হলো ব্যাংক, ধরুন আমাদের যদি পয়সার প্রয়োজন হয় আমরা কার কাছে যাই? আমাদের যদি পয়সার প্রয়োজন হয় আমরা কার কাছে? আমরা ব্যাংকের কাছে যাই। ধরুন একটা ব্যবসায়ী তার পয়সার প্রয়োজন, সে কোথায় যাবে? ব্যাংকের কাছে যাবে। ব্যাংককে গিয়ে বলবে ব্যাংক আমাকে লোন দিন, আমাকে ঋণ দিন। এখন ব্যাংকের যদি পয়সার প্রয়োজন হয় ব্যাংক কার কাছে যায়? ব্যাংক যায় এই আরবিআইয়ের কাছে। আরবিআই ব্যাংককে, ভালো করে বাতলে ভাবুন, এই আরবিআই ব্যাংকগুলোকে টাকা দেয়। এই টাকা দেওয়ার পদ্ধতিটা হলো একটা ইন্টারেস্ট নেয় ব্যাংক। এই ইন্টারেস্টের 2-3 রকম পদ্ধতিতে আছে। আমাদের যখন প্রয়োজন হয় টাকা নেওয়ার আমরা যাই ব্যাংকের কাছে, ব্যাংকের যখন টাকা নেওয়ার প্রয়োজন হয় ব্যাংক যায় আরবিআইয়ের কাছে। আরবিআই মূলত 3টে সিস্টেমে এই ব্যাংকগুলোকে টাকা দেয়। তার প্রথম হলো রেপো রেট। এই রেপো রেট কি? এই রেপো রেট হচ্ছে 2 দিন থেকে 14 দিন পর্যন্ত। অর্থাৎ রিজার্ভ ব্যাংক, এই যে ব্যাংকগুলোর কথা বললাম, এই ব্যাংকগুলোকে 2 দিন থেকে 14 দিনের জন্য একটা ঋণ দেয়। 2 দিন থেকে 14 দিন, একে বলছি রেপো রেট। এরপরে আসি আমরা এমএসএফ, অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি কি? এই মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হলো 1 নাইট, অর্থাৎ একটি রাতের জন্য বা কয়েক ঘন্টার জন্য আরবিআই ব্যাংকগুলোকে লোন দেয়। দেখুন, রেপো রেট যদি 4% হয়, সেক্ষেত্রে মার্জিনাল স্ট্যান্ডিং রেট হবে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হবে 4.6%। অর্থাৎ রেপো রেটের চেয়ে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি কিন্তু একটু সুদটা বেশি। এছাড়াও আরেকটা পদ্ধতিতে দেয়, শেষ যে পদ্ধতি সেটা হলো ব্যাংক রেট। ব্যাংক রেট হচ্ছে মোর দ্যান 14 ডেজ, অর্থাৎ 14 দিনের বেশি, এবং সেটা 365 দিন পর্যন্ত হতে পারে, অর্থাৎ 14 দিনের থেকে 365 দিন। তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায়, এই রেপো রেট কমা এবং বাড়ার মধ্যে কিভাবে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হতে পারে? দেখুন, আমি একটু আগেই বললাম আমাদের যখন প্রয়োজন হয় আমরা ব্যাংকের কাছে যাই, ব্যাংকের যখন পয়সা প্রয়োজন হয় ব্যাংক যাই আরবিআইয়ের কাছে। এখন দেখা গেল ধরুন আপনার কোনো কারণে একটু পয়সার প্রয়োজন হয়েছে, আপনি ব্যাংকের কাছে গেলেন, ব্যাংক বললো হ্যাঁ ব্যাংক তো লোন দেওয়ার জন্য বসে আছে, ব্যাংক আমাকে 10% ইন্টারেস্টের জন্য একটা 1 লাখ টাকা আমাকে ঋণ দিল। ভাবুন খুব ভালো করে, ব্যাংক আমাকে 10% ইন্টারেস্টের হারে 1 বছরের জন্য, ব্যাংকিং ইন্টারেস্ট সবসময় 1 বছরের জন্য ধরা হয়, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। সেই অর্থে আমি ধরুন 1 লাখ টাকা নিলাম, অর্থাৎ 1 বছর পর 1,10,000 টাকা আমি ব্যাংকে পে করব। ব্যাংক একইভাবে আরবিআইয়ের কাছে সেটা নেবে 6%, অর্থাৎ 6% হারে রেপো রেট নেয়। এই রেপো রেটটা কখনো কখনো আরবিআই কী করে? বৃদ্ধি করে দেয়। যখন দেখা যায় চরম মুদ্রাস্ফীতি ঘটে চলেছে, মূল্যবৃদ্ধি ঘটতে চলেছে, তখন রেপো রেট কী করে দেয়? আরবিআই এটা 6%কে 8% করে দেয়। যদি 8% করে দেয় তখন ব্যাংক আমাদেরকে লোন, এতদিন যেটা 10% দিচ্ছিল এখন আর 10% দিতে পারবে না, তখন এই ব্যাংক আমাদেরকে লোন দেবে 12%। যখনই 12% লোন দেবে তখন অনেকেই সেই অত হাই ইন্টারেস্টে কিন্তু লোকে ঋণ নিতে চাইবে না। যখনই লোকে ঋণ নিতে চাইবে না তখনই কী হবে? মানুষের পকেটে লিকুইডিটিটা কম থাকবে, অর্থাৎ ক্যাশ যে মানিটা এটা কম থাকবে। আর ক্যাশ মানি কম থাকার ফলেই মার্কেটের মুদ্রাস্ফীতি অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হবে। কীভাবে হবে সেটা আস্তে আস্তে ডিটেলে বোঝাচ্ছি। যেমন ধরুন আপনি বাজার গেলেন, আপনার পকেটে 10,000 টাকা আছে, বাজার গেলেন, আলু কত, সবজি কত, মাছ কত, কোনো কিছুর দাম করছেন না। কেন? মাছ 500 টাকা বললেও নিয়ে নিচ্ছেন, কারণ পকেটে যদি আপনার টাকা থাকে তখন আর দাম করার ইচ্ছে থাকে না। কিন্তু মানুষের পয়সা যদি পকেটে কম থাকে তখনই সে একটু বেশি ঘুরে একটু দাম করে নেয়। ধরা যাক আপনার পকেটে পয়সা আছে, 10,000 টাকা নিয়ে বাজার গেলেন, মাছ ঝাপাঝাপ মাছ তুলে নিলেন। লোক যে মাছওয়ালা অ্যাকচুয়ালি তার মাছের দাম যদি 300 টাকা হয়, সে 350 বললো। 350 তো কোনো আপত্তি নেই আপনার, কারণ আপনার পকেটে যথেষ্ট টাকা আছে। পরের দিন সে মাছের দাম 370 বললো, তখনও দেখছে মানুষের কোনো আপত্তি নেই, কারণ মানুষের পকেটে লিকুইডিটিটা বেশি আছে, ক্যাশ ফ্লোটা বেশি আছে, তাই তাদের কোনো আপত্তি হচ্ছে না। কিন্তু এই ক্যাশ ফ্লোটাই যদি কমে যায় তখন ওই মাছওয়ালা দেখবে না 370 বিক্রি হচ্ছে না, অ্যাকচুয়ালি মাছের দাম ছিল 300 টাকা, সে প্রথমে 350 করবে, 350 তো যদি বিক্রি না হয় তারপরে সে করবে 300 টাকা। অর্থাৎ মূল্যবৃদ্ধিটা এইভাবে নিয়ন্ত্রণ থাকবে। তাহলে আরবিআইয়ের একটাই মাত্র পলিসি, এই রেপো রেটটা কমিয়ে এবং বাড়িয়ে, ভালো করে বুঝুন, এই রেপো রেটটাকে কমিয়ে এবং বাড়িয়ে বাজারের মূল্য বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ সরকারের মূল লক্ষ্য সবসময় থাকে একটাই, যে মূল্য বৃদ্ধি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। সরকারের মূল লক্ষ্য একটাই থাকে, কিভাবে
ইনফ্লেশন না বাড়ে, কীভাবে মুদ্রাস্ফীতি না বাড়ে। তাই সরকার মাঝে মাঝে আরবিআইকে চাপ দেয় যে আমরা সবসময় দেখেছি বছরে 4 বার তো মিনিমাম রেপো রেট বাড়ে কমে, কখনো কখনো এটা 8 বার পর্যন্ত হতে পারে। ঠিক, কখনো কখনো এটা 8 বার পর্যন্ত হতে পারে, 4 বার তো হয়ই হয়, এবং এটা কখনো 8 বার পর্যন্ত হতে পারে। কারণ ধরুন মার্কেটে এই মুহূর্তে বাজার খুব মন্দা, অর্থাৎ মানুষের হাতে ক্যাশ নেই, তখন দেখবেন একইভাবে আরবিআই রেপো রেট কমাতে শুরু করে। রেপো রেট কমালে কী হবে, মানুষের হাতে মানে ব্যাংক আরও ইজি পদ্ধতিতে লোন দেবে। এখন তো এমনও হয়ে গেছে কিছু কিছু প্রাইভেট ব্যাংক পেপারলেস লোন দিচ্ছে, অর্থাৎ পেপারের প্রয়োজনই হচ্ছে না, পেপারলেস, অর্থাৎ সব কিছু ডিজিটালি হয়ে গেছে। সেটা আলাদা প্রসঙ্গ। তখন কী হবে, খুব ইজি পদ্ধতিতে ব্যাংক মানুষদেরকে লোন দেবে। যখনই মানুষদের হাতে লোন দেবে, মানুষের হাতে পয়সা প্রচুর থাকবে, স্বাভাবিকভাবে বাজারে সেই পয়সা ছড়িয়ে পড়বে এবং ক্যাশ ফ্লোটা বেড়ে যাবে। একইভাবে দেশ উন্নতির পথে এগোবে। আবার একইভাবে এই উন্নতির পথে এগোতে এগোতে তখন কিন্তু মানুষের হাতে যদি প্রচণ্ড পয়সা এসে যায়, তখন কিন্তু দেশের মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়তে আরম্ভ করবে, তখন আবার রেপো রেট রিজার্ভ ব্যাংক বাড়িয়ে দেবে। এইভাবে বাড়িয়ে কমিয়ে আমি কি বললাম প্রথমেই, বছরে 4 বার তো ব্যাংক করে, এটা কখনো কখনো 8 বার পর্যন্ত করতে হতে পারে, হয়। আমরা সাধারণত রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে দেখেছি 8 বার হয়। আরও কী কী পদ্ধতি আছে ব্যাংক, আর কী কী পদ্ধতিতে ব্যাংক কাজ করে? ব্যাংক আমাদের যে ঋণ দেয় সাধারণত দুটো পদ্ধতি দেয়। 1 নম্বর হলো ব্যাংক রেট, আর 2 নম্বরে হলো প্রাইমারি ল্যান্ডিং রেট। এই প্রাইমারি ল্যান্ডিং রেট এবং ব্যাংক রেট, এই দুটোর মধ্যে পার্থক্য কী? ধরা যাক এই ব্যাংক রেট কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ব্যাংক রেট তাদের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাংক যাদেরকে তার ফেভারিট কাস্টমার মনে করে। এবং পিএলআর, যেটা প্রাইমারি ল্যান্ডিং রেট বলি, এই প্রাইমারি ল্যান্ডিং রেট যারা ইররেগুলার কাস্টমার বা যারা ফেভারিট কাস্টমার নয়। ধরা যাক আমি এক্সিস ব্যাংকের গ্রাহক বা আমি এসবিআইয়ের গ্রাহক, এসবিআই আমার 2 কোটি টাকা পড়ে আছে, আমি এসবিআই যখনই যাব এসবিআই আমাকে ব্যাংক রেটে লোন দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে লোনের মাত্রাটা মানে রেট অফ ইন্টারেস্ট সবসময় কম হবে। আর যদি আমি এসবিআইয়ের আমার 2 কোটি টাকা আছে, কিন্তু আমি লোন নিতে গেলাম এক্সিসে বা এইচডিএফসিতে, আমি যেহেতু এইচডিএফসির ফেভারিট কাস্টমার নয়, এইচডিএফসির রেগুলার গ্রাহক নই, সেক্ষেত্রে আমাকে পিএলআর লাগাই। অর্থাৎ এই ব্যাংকও 2 পদ্ধতিতে আমাদের লোন দেয়। এরপর আসি আরও ব্যাংক যে দুটো পদ্ধতিতে কাজ করে, সেটা হলো, তার একটি হলো সিআরআর এবং সেকেন্ড হলো এসএলআর। সিআরআর কি? সিআরআর হলো ক্যাশ রিজার্ভ রেশিও। অর্থাৎ এই যে একটা ব্যাংক, ধরা যাক পিএনবি বা এক্সিস বা এইচডিএফসি, আইসিআইসিআই, যে কোনো ধরো একটা ব্যাংক, এই ব্যাংক আমরা প্রত্যেকেই ব্যাংকের গ্রাহক, আমরা ব্যাংকে টাকা রাখি এবং সেই টাকাটা ব্যাংক কী করে, ব্যাংক কোনো ব্যবসায়ী বা যে কাউকে ব্যাংক সেটা লোন দেয়, ঋণ দেয় ব্যাংক। কিন্তু এই ঋণ কতটা দিতে পারে ব্যাংক, তারও একটা মাত্রা আছে। সেই মাত্রাটাও নির্ধারণ করে দেয় কে না, আরবিআই। তারই একটা ভাগ হলো সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। আচ্ছা, এই ক্যাশ রিজার্ভ রেশিওটা কত পার্সেন্ট হতে পারে? এটা 3 থেকে 4, কখনো এটা ডিপেন্ড করে আরবিআই যখন যেরকম রুল করে। এখন বর্তমানে 3.5% চলছে। এই ক্যাশ রিজার্ভ রেশিও, ধরা যাক ব্যাংক গ্রাহকদের কাছ থেকে 100 টাকা তুলেছে, এই 100 টাকার 3.5% অর্থাৎ 3.5 টাকা সবসময় রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। আচ্ছা, এই রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখলে কি ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে? না, এক্ষেত্রে ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে না, এটা সিকিউরিটি মানি বাবদ জমা রাখতে হবে। এটাই হচ্ছে সিআরআর। এছাড়াও আরেকটা আছে এসএলআর, অর্থাৎ স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এই স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওটা কী জিনিস? এসএলআর হলো এটাই। ধরা যাক অনেক সময় আপনার খুব পয়সার প্রয়োজন পড়ছে, আপনার ব্যাংকে 2 লাখ টাকা আছে, আপনার খুব প্রয়োজন, আপনি 1 লাখ টাকা ব্যাংক থেকে তুলবেন, হঠাৎ করে ব্যাংক বললো ক্যাশ নেই। মাঝে মাঝেই শুনেছি আমরা ক্যাশ নেই। এই ক্যাশ নেই কথাটা যাতে ব্যাংক না বলতে পারে, এই জন্য ব্যাংকের সেই ব্রাঞ্চে বা প্রত্যেকটা ব্রাঞ্চে মিনিমাম 16 থেকে 18% পর্যন্ত একটা টাকা রিজার্ভ রাখতে হয়। এটা ব্যাংকের সিস্টেম, আরবিআই রুল। এটাকেই বলছি স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। অর্থাৎ তার মানে এখানে অন্তত 17%, ওখানে অন্তত 3-3.5%, এই সব মিলিয়ে 20 থেকে 22% টাকা ব্যাংকে সবসময় রাখতে হয়। এই টাকাটার ব্যাংক কখনোই ইন্টারেস্ট পায় না। বাকি যে 80% বা 78 থেকে 80% টাকা, এই টাকাটা ব্যাংক সবসময় ঋণ দেয় এবং সুদে খাটাতে পারে। এই তো আমরা বুঝলাম রেপো রেট। এরপরে আসে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কী জিনিস? রেপো রেট কী বলেছিলাম? যখন ব্যাংকের পয়সার প্রয়োজন হয়, ব্যাংক আরবিআইয়ের কাছে যায় এবং তার কাছে একইভাবে লোন নেয়, সেটা হচ্ছে রেপো রেট। তার জন্য একটা আরবিআই একটা রেট অফ ইন্টারেস্ট নেয়। রিভার্স রেপো রেট কী জিনিস? রিভার্স রেপো রেট এটাই হলো, ব্যাংকের যখন উদ্বৃত্ত হয়, এক্সেস মানি হয় ব্যাংকের, সেই ব্যাংক
টাকাটা আরবিআইকে দেয়। ব্যাংকের যখন উদ্বৃত্ত হয়, ব্যাংকের যখন এক্সেস মানি হয়ে যায়, ব্যাংক সেই টাকাটা আরবিআইকে দেয়। ব্যাংক সেই টাকাটা আরবিআইকে দিলে এটাকে আমরা বলছি রিভার্স রেপো রেট। এক্ষেত্রে কি রেপো রেটের মতো ইন্টারেস্ট পাই না, রেপো রেটে যা ইন্টারেস্ট হয়, ধরা যাক রেপো রেটের এই মুহূর্তে যদি 6% ইন্টারেস্ট হয়, রিভার্স রেপো রেটের ইন্টারেস্ট হবে 4.5% ইন্টারেস্ট, অর্থাৎ রিভার্স রেপো রেট। কারণ আরবিআইয়ের পয়সার প্রয়োজন নেই, আরবিআইয়ের পয়সার প্রয়োজন নেই, আরবিআই ঋণ দেয়, ঋণের প্রয়োজন নেই, কিন্তু আরবিআই রিভার্স রেপো রেট অপশনটা রেখেছে কেন, প্রশ্ন আসতে পারে। আরবিআই রিভার্স রেপো রেট অপশনটা এসেছে ব্যাংকের সুবিধার জন্য। ধরা যাক স্যাটারডে এবং সানডে ব্যাংক বন্ধ থাকে, ধরা যাক স্যাটারডে এবং সানডে, অথবা পুজোর সময় 4 দিন ছুটি থাকে আমরা জানি, বা কোনো সময় টানা 4 দিন 2 দিন 3 দিন ছুটি থাকে, সেই সময়গুলো ব্যাংক কী করবে, ব্যাংকের কাছে পয়সা রেখে কী লাভ আছে। তাই ব্যাংক কী করে, এই টাকাটা আরবিআইকে পাঠিয়ে দেয়, কিছু পার্সেন্ট একটা ইন্টারেস্ট পায়, যার ফলে ব্যাংক গতি আনতে পারে কাজে। এটাই হচ্ছে রিভার্স রেপো রেট। তাহলে আমরা বুঝলাম আজকে রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর। দেখুন, যখনই মানুষের হাতে টাকা থাকে, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আমার ড্রাইভার আমার কাছে যে স্যালারি পেয়েছে, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকে পুলিশ ধরেছে। পকেটে তখনও তার খুব গরম ছিল। ঠিক আছে, পুলিশ ধরেছে, কোনো ব্যাপার না, ক টাকা ফাইন লাগবে দিয়ে দেবো। কেন? সে সদ্য বেতনটা পেয়েছে বলে পকেটটা তার যা হোক সামথিং একটা অ্যামাউন্ট আছে, 10,000, 15,000, 20,000, যে টাকাই থাক আছে, তাই তার মনে হচ্ছে কোনো ব্যাপার না, পুলিশ ফাইন করুক, পুলিশকে দিয়ে দেবো। তার বিন্দুমাত্র মনে হলো না যে পুলিশকে আমি সরি বলি বা কাকতি মিনতি করি। এইটাই যদি মাসের শেষে হতো, ভালো করে ভাবুন, এটাই যদি মাসের শেষে হতো, বা এমন সময় হতো যেই মুহূর্তে পকেটে ক্যাশটা নেই, তখন কী হতো, স্যার ছেড়ে দিন না, স্যার ছেড়ে দিন না, বা স্যার ভুল হয়ে গেছে, আর কোনো দিন হবে না। তার মানে আরবিআই সবসময় চেষ্টা করে কি, এই ক্যাশ ফ্লোটাকে কখনো প্রয়োজনে মার্কেটে অতিরিক্তভাবে ছাড়ে, যাতে মার্কেটের সচল হয়, মার্কেট যাতে বৃদ্ধি পায়, এবং কখনো অতিরিক্তভাবে চেপে দেয় রেপো রেটটাকে বাড়িয়ে, যাতে মার্কেটের ক্যাশ ফ্লোটা কম থাকে। ক্যাশ ফ্লো কম থাকলেই মুদ্রাস্ফীতি কম হবে। এ তো হলো যারা ব্যাংক লোন নিয়ে কাজ করছে তাদের কথা। এখন প্রশ্ন আসতে পারে, আমি সরকারি কর্মচারী, আমি তো প্রতি মাসে 30,000 টাকা কি 40,000 টাকা কি 50,000 টাকা বেতন পাই, তাহলে আমার ক্ষেত্রে তো সেই প্রভাবটা পড়বে না। তাহলে আমার ক্ষেত্রে কি হতে পারে? ধরুন আমার প্রতি মাসেই 50,000 বেতন পাই আমি। ভাবুন, আমি তো ব্যবসায়ী নই, আমি ব্যাংক লোনও নিচ্ছি না, আমি প্রতি মাসের 1 তারিখেই 50,000 টাকা বেতন পাই। তাহলে এইটা আরবিআই কীভাবে নিয়ন্ত্রণ করে? এর ফলে আরবিআইয়ের ওপেন মার্কেট পলিসি আছে। ওপেন মার্কেট পলিসি কি? আরবিআই বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে মার্কেট থেকে পয়সা তুলতে চেষ্টা করে। যেমন এলআইসি হতে পারে, কিছু মিউচুয়াল ফান্ড হতে পারে। আমরা জানি এই ধরনের কিছু মিউচুয়াল ফান্ড, কিছু এলআইসি, বা আরও সরকারের নানা রকম স্কিম। যেমন ধরুন, আপনি ব্যাংকে গেলেন, ব্যাংক আপনাকে বললো, স্যার একটা দারুণ, আপনি আমাদের ফেভারিট গ্রাহক, আপনি আমাদের দীর্ঘদিনের কাস্টমার, আপনার জন্য একটা 7 ইয়ার্স ডবল টাকা দেওয়া হচ্ছে, মানে 7 বছরে কি 10 বছরে একটা ডবল অ্যামাউন্ট। মানে কি, যাতে যদি দেখা যায় একটা সরকারি চাকুরিজীবী বা যে কোনো চাকুরিজীবী যারা মাসে ফিক্সড বেতন পায়, বা এমন লোক যে অসংগঠিত শ্রমিক ক্ষেত্রে আছে কিন্তু মাসে একটা ফিক্সড মাইনে পায়, যাদের ব্যাংক লোনের প্রয়োজন হয় না, যদিও সেই সংখ্যাটা খুব কম, সেক্ষেত্রে কি হয়, তারা তো বাজারে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে বা জিনিসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে দিতে পারে, সেক্ষেত্রে গরিব মানুষদের চরম অসুবিধা হতে পারে। তাই ব্যাংক বিভিন্ন ধরনের পলিসি আছে, ওপেন মার্কেট পলিসি, যেমন এলআইসি, বিভিন্ন স্কিম মাঝে মাঝে চেঞ্জ করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম স্কিম মাঝে মাঝেই চেঞ্জ করে। সেই স্কিম আপনার সামনে নিয়ে আসে যে এই টাকাটা প্রতি মাসে ইনভেস্ট করুন, এই পাবেন, এই টাকাটা অ্যাট এ টাইম ইনভেস্ট করুন, এতদিন পর এই পাবেন, এইরকম আমরা দেখেছি। সরকারের মূল লক্ষ্যই একটা, বিভিন্নভাবে মার্কেটে যাতে প্রয়োজনে ক্যাশ ফ্লো থাকে এবং প্রয়োজনে ক্যাশটা মার্কেট থেকে তুলে নেওয়া যেতে পারে। আশা করি আমি ব্যাপারটা পুরোটাই বোঝাতে পেরেছি। নমস্কার, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।